আগে যা বলিতেছিলাম, এ শিল্পী মহাকালের তাণ্ডব নৃত্য আঁকিতে পারে না। পিঙ্গল জটার বাঁধন খসিয়া পড়ার প্রচণ্ডতা এ শিল্পীর তুলিকায় ধরা দিবে না। এ শিল্পী মেঘনা পদ্মা ধলেশ্বরী তীর ছাড়িয়া তিতাসের তীরে আঙিনা রচনা করে। সে শিল্পী যে ছবি আঁকে তা বড় মনোরম। তীর ঘেঁষিয়া সব ছোট ছোট গ্রাম, গ্রামের পর জমি, অগ্রহায়ণে পাকা ধানের মরশুম, আর মাঘে সর্ষে ফুলের হাসি। তারপর আবার গ্রাম, লতাপাতা গাছগাছালির ছায়ায় ঢাকা সবুজ গ্রাম, ঘাটের পর ঘাট, সে ঘাটে সব জীবন্ত ছবি। মা তার নাদুস নুদুস শিশু ছেলে মেয়েকে চুবাইয়া তোলে, আর বৌঝিয়েরা কলসি লইয়া ডুব দেয়। অল্প একটু দূর দিয়া নাও যায় একের পর এক। এমন যে তিতাস নদী, তাকে না হইলে কি তাদের চলে? কোনো মানুষের চলিতে পারে? তিতাসের তীরের যারা নয় তারা হয়তো অত অসুবিধার কথা ভাবিয়া দেখে না, কিন্তু তিতাসের তীরের যারা, তারা ভাবিয়া সারা হয়। ওদের চলে কি করিয়া? আমরা হইলে পারিতাম না। তারা জানে তিতাস একটি নদীর নাম। এ নামের ব্যুৎপত্তিগত অর্থ তারা জানে না, জানিবার চেষ্টা কোনো দিন করে নাই, প্রয়োজন বোধও করে নাই। নদীর কত ভালো নাম থাকে, মধুমতি, ব্রহ্মপুত্র, পদ্মা, সরস্বতী, যমুনা, আর এর নাম তিতাস। সে কথার মানে কোনো দিন অভিধানে খুঁজিয়া পাওয়া যাইবে না। কিন্তু নদী এ নামে যত প্রিয়, ভালো একটা নাম থাকিলে তত প্রিয় হইতই যে, তার প্রমাণ কোথায়? ভালো নাম আসলে কি? কয়েকটা আখরের সমষ্টি বই তো নয়। কাজললতা মেয়েটিকে বৈদুর্য মালিনী নাম দিলে, আর যাই হোক, এর খেলার সাথীরা খুশি হইবে না। তিতাসের সাথে নিত্য যাদের দেখাশোনা, কোনো রাজার বিধান যদি এর নাম চম্পকপতি কি অলকানন্দা রাখিয়া দিয়া যায়, তারা ঘরোয়া আলাপে তাকে সেই নামে ডাকিবে না, ডাকিবে তিতাস নামে। মেয়েটি তাদের কাছে বড় মিঠা, তাকে তারা প্রাণ দিয়া ভালোবাসে, তাই এর নামের মালা তাদের গলায় ঝুলানো। শুরুতে কে এই নাম রাখিয়াছিল তারা তা জানে না। তার নাম কেউ কোনোদিন রাখিয়াছে তাও তারা ভাবে না, ভাবিতে বা জানিতেও চায় না। এ কোনোদিন ছিল না এও তারা কল্পনা করিতে পারে না। কবে কোন দূরতম অতীতে এর পারে তাদের বাপ পিতামহেরা ঘর বাঁধিয়াছিল, এ কথা ভাবা যায় না। এ যেন চিরসত্য, চির অস্তিত্ব নিয়া এখানে বহিয়া চলিয়াছে। চিরযৌবনা উর্বশী মেনকার কথা তারা মহাভারতের কাহিনীতে শুনিয়াছে। তিতাস তীরবাসী এমন কেউ হয়তো ভাবিতে থাকে এ সঙ্গী তাদের চিরকালের, হয়তো ভাবে না। তারা জানে এ না হইলে তাদের চলে না, এ যদি না হইত তাদের চলিতও না। এ না থাকিলে তাদের চলিতে পারে না। জীবনের প্রতি কাজে এ আসিয়া উঁকি মারে, নিত্যদিনের ঝামেলার সাথে এর চির মিশ্রণ। এ আছে এই পরম সত্য। এ সত্যের বাইরের কোনো কিছু ভাবা তাদের পক্ষে অসম্ভব। জীবনের একটা দার্শনিক রূপ আছে। নদী বহিয়া চলে, কালও বহিয়া চলে, কালের বহার শেষ নাই, নদীরও বহার শেষ নাই। কতকাল ধরিয়া কাল নিরবচ্ছিন্নভাবে বহিয়াছে, তার বুকে কত ঘটনা ঘটিয়াছে,
কত মানুষ মরিয়াছে, কত মানুষ বিশ্রীভাবে মরিয়াছে, কত মানুষ না খাইয়া মরিয়াছে, কত মানুষ ইচ্ছা করিয়া মরিয়াছে, আর কত মানুষ মানুষের দুষ্কার্যের দরুন মরিতে বাধ্য হইয়াছে। আবার শত মরণকে উপেক্ষা করিয়া কত মানুষ জন্মিয়াছে। তিতাসও কতকাল ধরিয়া বহিয়া চলিয়াছে। তার চলার মধ্যে তার তীরে তীরে কত মরণের, কত কান্নার রোল উঠিয়াছে, কত অশ্রু আসিয়া তার জলের স্রোতে মিশিয়া গলিয়া জল হইয়া গিয়াছে, কত বুকের কত আগুন, কত চাপা বাতাস তার জলে নিভিয়াছে, সান্ত্বনা পাইয়াছে। কতকাল ধরিয়া এসব সে নীরবে দেখিয়াছে, দেখিয়াছে আর বহিয়াছে। আবার সে দেখিয়াছে কত শিশুর জন্ম, দেখিয়াছে আর ভাবিয়াছে। ভাবি নিগ্রহের নিগড়ে আবদ্ধ এই অজ্ঞ শিশুগুলি জানে না কত হাসির নামে কত বিষাদ, সুখের নামে কত ব্যথা, মধুর নামে কত বিষ তাদের জন্য অপেক্ষা করিয়া আছে। ওরা কারা? ওরা মালদের ছেলেরা আর মালদের মেয়েরা। ওরা তারা নয় যাদের কাছে দেয়াল ঘেরা বাড়ি, সামনে আছে পুষ্করিণী, পাশে আছে কুয়া, যাদের আঙিনার পাড় থেকেই শুরু হইয়াছে পথ, সে পথ গিয়াছে শহরের দিকে। পাশের গাঁগুলিতে এক একটা শাখা পথ ঢুকাইয়া দিয়া এ পথে ঘোড়ার গাড়ি চলে। আর মালদের ঘরের আঙিনা থেকে শুরু হইয়াছে যত পথ, সে সবই গিয়া মিশিয়াছে তিতাসের জলে। সে সব পথ ছোট ছোট পথ। পথের এ মাথা থেকে বুকের শিশু কাঁদিয়া উঠেলে ও ধার থেকে মা টের পায়। এ ধারের তরুণীর বুকের ধুকধুকানি ও ধারের নাওয়ের মাচানে বসিয়া মালদের তরুণেরা শুনিতে পায়। এ পথ অতি খর্ব, দীর্ঘ পথ গিয়াছে মাঝ তিতাসের বুক চিরিয়া। এ পথে চলে কেবল নাও। মালদের মাঝারি আকারের মাছ ধরার নাও। তিতাস একটি নদীর নাম। সে সাধারণ একটা নদী মাত্র। কোনো ইতিহাসের কেতাবে, কোনো রাষ্ট্র বিপ্লবের ধারাবাহিক বিবরণীতে এ নদীর নাম কেউ খুঁজিয়া পাইবে না, কেননা তার বুকে যুযুধান দুই দলের বুকের শোণিত মিশিয়া ইহাকে কলঙ্কিত করে নাই। কিন্তু তাই বলিয়া তার কি সত্যিই কোনো ইতিহাস নাই? পুঁথির পাতা পড়িয়া গর্বে ফুলিবার, জাতীয়তায় স্ফীত হইবার, বিভীষণতায় কণ্টকিত হইবার কিংবা বিদ্বেষে বিষায়িত হইবার উপাদান এর ইতিহাসে নাই সত্য। কিন্তু মায়ের স্নেহ, ভাইয়ের প্রেম আর বৌঝিদের অনেক দরদের অনেক ইতিহাস এর তীরে তীরে আঁকা রহিয়াছে। সেই ইতিহাস হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না, তবু সে ইতিহাস সত্য। সাল তারিখ লইয়া তর্ক করিবার অবকাশ নাই। ঐতিহাসিকতার অনৈতিহাসিকতা লইয়া সন্দেহ করিবার অবসর নাই। ঐতিহাসিক তথ্যকে মিথ্যা প্রতিপাদনের জন্য আর মিথ্যা প্রমাণকে সত্য সাব্যস্ত করিবার জন্য থিসিস লেখারও প্রয়োজন নাই। সেসব আয়োজন এখানে গৌণ। মুখ্য কেবল এই কথা যে এর পারে পারে খাঁটি রক্ত মাংসের মানুষের মানবিকতা আর অমানসিকতার অনেক চিহ্ন আকার হইয়াছে। হয়তো সেগুলি মুছিয়া গিয়াছে, হয়তো তিতাসই সেগুলি মুছিয়া নিয়াছে, কিন্তু মুছিয়া নিয়া সবই নিজের বুকের ভেতর লুকাইয়া রাখিয়াছে
হয়তো কোনো দিন কাহাকেও সেগুলি দেখাইবে না, জানাইবে না, কারো সেগুলি জানিবার প্রয়োজনও হইবে না। তবু সেগুলি আছে, যে আখর কলার পাতায় আর কাগজের পিঠে লিখিয়া অভ্যাস করা যায় না, সে আখরের সেই সব কথা লেখা হইয়া আছে। সেগুলি অঙ্গদের মতো অমর, কিন্তু সত্যের মতো গোপন হইয়াও বাতাসের মতো স্পর্শপ্রবণ। কে বলে তিতাসের তীরে ইতিহাস নাই? আর তিতাস তীরের লোকেরা, তারা শীতের রাতে কতক কতক কাঁথার তলাতে ঘুমায়, কতক জলের ওপর কাঠের নৌকায় ভাসে। মায়েরা, বোনেরা আর ভাই বউয়েরা তাদের কাঁথার তলা থেকে জাগাইয়া দেয়। তারা এক ছুটে আসে তিতাসের তীরে। ফর্সা হইয়াছে, তবে রোদ আসিতে আরও দেরি আছে। নিস্তরঙ্গ স্বচ্ছ জলের ওপর মাঘের মৃদু বাতাস ঢেউ তুলিতে পারে না। জলের উপরিভাগে বাষ্প ভাসে, দেখা যায় বুঝি অনেক ধোঁয়া। সে ধোঁয়ার নিচে হাত ডুবায়, পা ডুবায়, অত শীতেও তার জল একটু উষ্ণ মনে হয়। কাঁথার নিচের মায়ের বুকের উষ্ণতার দোসর এই মৃদু উষ্ণতাটুকু না পাইলে তারা কি যে করিত। শরতের আকাশের মেঘগুলিতে জল থাকে না, কিন্তু তিতাসের বুকে থাকে ভরা জল। তার তীরের ডুবো মাঠ ময়দানে শাপলা শালুকের ফুল নিয়া, লম্বা লতানে ঘাস নিয়া আর বাড়ন্ত বর্ষাল ধান নিয়া থাকে অনেক জল। ধান গাছ আর শাপলা শালুকের লতাগুলির অনেক রহস্য নিবিড় করিয়া রাখিয়া এ জল আরও কিছুকাল স্তব্ধ হইয়া থাকে। তারপর শরৎ শেষ হইয়া আসে। কে বুঝি বৃহৎ চুমুকে জল শুষিতে থাকে। বাড়তি জল শুকাইয়া গিয়া তিতাস তার স্বাভাবিক রূপ পায়। যে মাটি একদিন অথই জলের নিচে থাকিয়া মাখনের মতো নরম হইয়া গিয়াছিল, সে মাটি আবার কঠিন হয়। আসে হেমন্ত। হেমন্তের মুমূর্ষু অবস্থায় কখনো ধান কাটার মরশুম শুরু হইয়া গিয়াছিল। সারা পারি গ্রাম নাই। এক গ্রাম ছাড়াইয়া আরেক গ্রামে যাইতে মাঝে পড়ে অনেক ধান জমি। জমির চাষিরা ধান কাটা শেষ করিয়া ভারে ভারে ধান এদিক ওদিকের গ্রামগুলিতে বহিয়া নিয়া চলে। তারা তিতাসের ঠিক পারে থাকে না, থাকে একটু দূরে, একটু ভেতরের দিকে। সেখান হইতে মাঘের গোড়ায় আবার তারা তীরে তীরে সর্ষে বেগুনের চারা রোয়ায়। তীরের যেখানে যেখানে বালিমাটির চর, সেখানে তারা আলুর চাষ করে। এ মাটিতে শকরকন্দ আলু ফলায় অজস্র। জোবেদ আলীর জোয়ান ছেলেরা ওপারে আলু লাগাইয়া তিন ভাইয়ে এক সমানে আলি 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 বলিয়া তাদের লম্বা ডিঙিখানা ভাসাইয়া তাতে উঠিয়া পড়িল। বেলা পড়িয়া আসিয়াছে। হালে 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড় পার করাইতে হইবে। সে কাজ করিবে তাদের বাড়িতে রাখা মুনিশ দুজনা। এ দুজন ভূমিহীন চাষি। সারা বৎসর তারা জোবেদ আলীর বাড়িতে জন খাটে, খায় দায়, মাহিনা পায়। সারাদিন ভোর হইতে রাত অবধি খাটে। রাতের খানিকটা সময় গিয়া নিজেদের বাড়িতে পরিবারের সান্নিধ্য লাভ করিয়া আসে। দিন মানে আর দেখা হয় না। পরিবারেরাও এর বাড়ি ওর বাড়ি ধান ভাঙিয়া পাট গোটাইয়া কিছু কিঞ্চিত উপায় করে। এইভাবে দিন গুজরায় তারা।
কাজেই জোবেদ আলীর ছেলেরা যখন আলী 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 বলিয়া নৌকায় নদী পার হইতে থাকে, মনীষ দুজনা তখন 4 জোড়া বলদ ও 2 জোড়া ষাঁড়ের অনিচ্ছুক দেহমন শীতের জলে নামাইয়া মাথায় পাকড়ি বাঁধিয়া গরুদের ল্যাজে ধরিয়া আল্লাহ আল্লাহ মমিন বলিয়া সাঁতার দেয়। সকালে এপার হইতে ওপার যাইবার বেলা লাঙল কাঁধে করিয়া সর্ষে ক্ষেতগুলির আলের ওপর দিয়া গিয়াছে। তীর অবধি সর্ষে ফুলের হলদে জৌলুসে হাসিয়া উঠিয়াছিল। মনে হইয়াছিল কে বুঝি তিতাসের কাঁধে নকশা করা উড়ানি পরাইয়া রাখিয়াছে। অর্বাচীন গরুগুলি পাছে তাতে মুখ দেয়, তার জন্য কত না ছিল সতর্কতা। এখন এপারে উঠিয়া গায়ের জল মুছিতে মুছিতে চারিদিক আধার হইয়া আসে। আধারে সব একাকার। গরু কোথায় মুখ দিবে? দিনের শ্রমে শ্রান্ত গরু আর শ্রান্ত এ দুজন মানুষ সারাদিন অসুরের বল নিয়া খেতে খাটিয়াছে। এবার বাড়িতে যাইবে, তাই এত ব্যস্ততা। কিন্তু কার বাড়িতে যাইবে? তাদের প্রভু জোবেদ আলীর বাড়িতে, নিজের বাড়িতে নয়। পাখিরাও এ সময় নিজের বাসায় যায়। তারা যাইবে মনিবের বাড়িতে, গিয়া গোয়ালে গরু বাঁধিবে, ঘাস কাটিবে, মার দিবে, খৈল ভুসি দিবে। জোদ্দার চাষির বাড়িতে কত কাজ। এটা সেটা টুকিটাকি কাজ করিতে করিতে 1000 ঘণ্টা কাজ হইয়া যায়। প্রকাণ্ড চওড়া উঠান, 4 ভিটায় বড় বড় 4টা ঘর, বাহিরের দিকে গোয়াল শুদ্ধ আর 3-4টা ঘর। দড়ি পাকানো হইতে বেড়া বাঁধা পর্যন্ত এই এত বড় বাড়িতে কত কাজ যে এই দুজনের জন্য অপেক্ষা করিয়া থাকে। কাজ করিতে করিতে রাত বাড়িয়া চলে। একসময় ডাক আসে, অকর্মালি, অবন্দালি, খাইয়া যাও। খাওয়ার পর কাঁধের গামছায় মুখ মুছিতে মুছিতে পথে নামিয়া বন্দে আলী বলে, ভাই কর্মালি, নিজে তো খাইলাম ঝাগুর মাছের ঝোল। আমার ঘরের মানুষের 1 মুঠ শাক ভাত আর জুটি আছে কিনা কে জানে। কর্মালি বলে, বন্দালি ভাই, কইছ কথা মিছা না। তোমার ঘরের মানুষ, তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ। দয়া কইরা রাইতে থাকতে দেয় থাকি। ফজরে উঠা মুনিবের বাড়ি গিয়া ঘুমের আলস ভাঙ্গি। ঘরের সাথে এই তো সম্বন্ধ। কি খায় কি পরে কোনোদিন খোঁজ রাখতে পারছি? তা যখন রাখতে পারছি না, তখন তোমার আমার কিসের ঘর আর কিসের মানুষ? মুনিবের ঘরই আমাদের ঘর, আর মুনিবের মানুষই আমাদের মানুষ। বন্দে আলী খানিক ভাবিয়া নিয়া বলিল, সবই বুঝি কর্মালি ভাই, তবু মনিবের ঘরে পঞ্চ সামগ্রী দিয়া খাইবার সময় ঘরের কথা মনে পড়ে। গলায় ভাত আটকায়, আর খাইতে পারি না। শুনিয়া করম আলী বলিল, আমার কিন্তু তাও মনে পড়ে না। আগে মাঝে মাঝে পড়তো, এখন দেখি পড়ে না যে, তাই ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বন্দে আলী বলে, সারাদিনের মেহনতে নাস্তা নবুদ হইয়া ঘরে গিয়া দেখি সে ছেঁড়া চাটাইয়ে শুইয়া আছে। ধপ করিয়া তার পাশে শুইয়া পড়ি। ধীরে ধীরে তার একখান হাত আসিয়া আমার বুকের ওপর পড়িয়া যায়। অবশ হাত, আলস্যে শিথিল। সেদিন হাতখানা হাতে করিতে গিয়া দেখি কি শক্ত, কড়া পড়িয়াছে পরের বাড়ির ধান ভানিতে ভানিতে।
কর্মালির বউ ধান ভানে না, লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করিয়া দেয়। ইদানিং শীত বাড়িয়াছে, কাঁথা সেলাইয়ের ধুম পড়িয়াছে। তার মোটে অবসর নাই। ডান হাতে সূচের ফোর, বাঁ হাতের আঙুলের ডগায় তুলিতে তুলিতে আঙুলে হাজার কাটাকুটি দাগ পড়িয়াছে। কর্মালি ঘরে গিয়া দেখে বিছানা খালি। কর্মালি বলে, বন্দালি ভাই, আমি ছেঁড়া কাঁথায় গা এলাইয়া দিয়া পথের দিকে চাহিয়া থাকি। সে আসে না। সে তখন পরের বাড়ি কাঁথা সেলাই করে, আর তারই সূচের ফোর আমার বুকে আসিয়া বেঁধে। ওদিকে চাহিয়া দেখি চাঁদ উঠিয়াছে, বেহায়া বেলাজা চাঁদ। ভাঙা বেড়া দিয়াও দেখা যায় কেমন ফক ফক কইরা হাসে। বন্দেয়ালির বুক চাপাইয়া আর একটি দীর্ঘ নিঃশ্বাস বাহির হয়। কোনো রকমে সেটা চাপা দিতে দিতে বলে, কর্মালি ভাই, আছো ভালো, কাজে কর্মে থাকো, খাও দাও, তার কথা মনে পড়ে না। মনে পড়ে খালি শুইবার সময়। আমার হইয়াছে বিষম জ্বালা। খাইতে বসিতে শুইতে কেবলই মনে হয় তাকে আমি কেবল দুঃখই দিয়া যাইতেছি, একটুও সুখ শান্তি দিতে পারতেছি না। সে তিলে তিলে ক্ষয় হইয়া যাইতেছে। অথচ তার প্রতি আমার একটা কর্তব্য ছিল। আমি কি হতভাগা? কর্মালি নির্বিকার। আমার ভাই অত কথায় কথায় দীর্ঘশ্বাস আসে না। কি ফল আসিয়া? আমি জানি আমরা এক তীর্থের যাত্রী। তুমি আমি বড় মুনিবের কাজ করি, খাই ভালো। তোমার আমার বউ ছোট ছোট মুনিবের কাজ করে, ভালো খাইতে পারে না। তুমি আমি ভূমিহীন চাষি, পরের জমি চাষ করিয়া দিতে দিতেই জীবন কাবার করিতেছি। আমাদের যদি জমি থাকিত, তবে দেখিতে তোমার আমার বউও আমাদিগকে ঠিক মুনিবের মতো দেখিয়া আমাদের ঘরে খাটিত, একদণ্ড ফুরসত পাইত না। বন্দেয়ালির মন এই ধরনের চিন্তায় সায় দেয় না। সে ভাবে কর্মালির প্রেমিক মন বড় নিষ্ঠাহীন। তার মতে স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা এসবের বুঝি কোনো দাম নাই। হ্যাঁ, দাম নাই তো। তার মতো ভূমিহীন চাষির কাছে এসবের কোনো দাম নাই। জীবনে যদি বসন্ত আসে, তবেই এসবের দাম চোখে ধরা পড়ে। তাদের জীবনে বসন্ত আসে কই? আসে বসন্ত। এই সময় মাঠের ওপর রং থাকে না। তিতাসের তীর ছুঁইয়া যাদের বাড়ি ঘর, তারা জেলে, তারা মালো। তিতাসে মাছ ধরিয়া তারা বেচে, খায়। তাদের বাড়ি পিছু একটা করিয়া নৌকা ঘাটে বাঁধা থাকে। বসন্ত তাদের মনে রঙের মাতন জাগায়। বসন্ত এমনই ঋতু। একসময় বুঝি সকলের মনেই প্রেম জাগে, জাগে রঙের নেশা। জেলেরা নিজে রং মাখাইয়া সাজে, তাহাতেই তৃপ্তি পায় না। যাদের তারা প্রিয় বলিয়া মনে করে, তাদেরও সাজাইতে চায়, তাতেও তৃপ্তি নাই। যাদের প্রিয় বলিয়া মনে করে, তারাও তাদের এমনই করিয়া রং মাখাইয়া সাজাক, তাই তারা চায়। তখন আকাশে রং, ফুলে ফুলে রং, পাতায় পাতায় রং, আর রং মানুষের মনে মনে। তিতাস চাহিয়া দেখে, তার আকাশ বড় রঙিন। তারা তাদের নৌকাগুলিকেও সাজায়। বৌঝিয়েরা ছোট থলিতে আবির নেয়, আর নেয় ধান দুর্বা। জলে পায়ের পাতা ডুবাইয়া থালিখানা আগাইয়া দেয়। নৌকায় যে পুরুষ থাকে, সে থালার আবির নৌকার মাঝগুড়ায় আগা পাছায় নিষ্ঠার সহিত মাখাইয়া দেয়। ধান দুর্বাগুলি
তর্জনীর আর অনামিকার সাহায্যে তুলিয়া ভক্তি ভরে আবির মাখানো জায়গাটুকুর উপর রাখে। এই সময় বউ জোগাড় দেয়। তার রাগে তিতাসের বুকেও রঙের খেলা জাগে। তখন সন্ধ্যা হইবার বেশি বাকি নাই। তখনও আকাশ বড় রঙিন। সেই তিতাসের বুকের আরশিতে যে আকাশ নিজের মুখ দেখে, সেই আকাশ। চৈতের খরার বুকে বৈশাখের বাউল বাতাস নহে, সেই বাতাস বৃষ্টি ডাকিয়া আনে। আকাশে কালো মেঘ গর্জায়। লাগুল চষা মাঠ ময়দানগুলিতে যে ঢল হয়, ক্ষেত উপছাইয়া তার জল ধারাস্রোতে বহিয়া তিতাসের ওপর আসিয়া পড়ে। মাঠের মাটি মিশিয়া সে জলের রং হয় গৈরিক প্রায়। সেই জল তিতাসের জলকে 2-1 দিনের মধ্যেই গৈরিক করিয়া দেয়। সেই কাদামাখা ঠান্ডা জল দেখিয়া মালুদের কত আনন্দ, মালুদের ছোট ছোট ছেলেদেরও কত আনন্দ। মাছগুলি অন্ধ হইয়া জলে আসিয়া সহজে ধরা দেয়। ছেলেরা মায়ের শাসন না মানিয়া কাদা জলে দাপাদাপি করে। এই শাসন না মানা দাপাদাপিতে কত সুখ! খরার পর শীতলতার মাঝে গা ডুবাইতে কত আরাম! কিন্তু সেই যে বর্ষণ শুরু হয় আর থামে না। নদীর জল সেই যে বাড়িতে শুরু করে, সে বাড়া আর থামে না, কেবল বাড়িয়াই চলে। হু হু করিয়া ঠান্ডা বাতাস বহে। নদীর ঘোলা জলে ঢেউ তোলে। সে ঢেউ জেলেদের নৌকাগুলিকে বড় দোলায়। তার চাইতেও বেশি দোলায় আলুওয়ালাদের নৌকাগুলিকে। সে নৌকাগুলি ছোট, তাতে আলুর বোঝায়। আকাশের তখন বিশ্রাম নাই। যখন বর্ষা শুরু হইয়া যায়, জেলে নৌকার ছই আছে, পাছার বৈঠায় যে ধরিয়া আছে তার মাথায় একটা চটের আবরণ। খালি মাখায় যারা দাঁড় টানিয়াছিল, সে 2 জন ছইয়ের ভেতর আসিয়া তামাক জ্বালায়, মালসায় আগুন সন্তর্পণে ঢাকিয়া রাখে। ভাঙা ছইয়ের কোন ফাঁক দিয়া জল চুইয়া পড়িয়া ভিজাইয়া দিবে। তারা ভিজে না, কিন্তু ভিজে আলুর নাওয়ের লোক 2 জন। তারা ভাবে জেলে নৌকার ওরা চেনা মানুষ, অনেকবার নদীতে দেখিয়াছে মাছ ধরিতে, আবার হাটে গিয়াছে মাছ বেচিতে। সেই হাটেই তারা शकरकंद आलू बेचिते रওয়ানা হইয়াছিল। পথে নামিয়াছে ঢল। ছোট 12 হাতি নাও, তাতে কানায় কানায় আলু বোঝাই। বড় বড় আলু, 1 সের থেকে 1 সের এক একটার ওজন। নাওয়ের বাতা প্রায় ডোবে ডোবে। তার ওপর বৃষ্টির জল। এখনই না সেচিতে পারিলে হয়তো কোনো এক সময় টুপ করিয়া ডুবিয়া যাইবে। বোঝাই নাও, সেওতি ঢোকে না। কাদির মিয়া হতবুদ্ধি হইয়া যায়। শুকনো বাঁশ পাতার মাথালটা চিবুক বেড়াইয়া মাথায় আটা, তাতে কেবল মাথাটাই বাঁচে। সমস্ত শরীরে লাগে বৃষ্টির অবারণ ছাঁট। মাথার শুদ্ধ মাথা বাঁকাইয়া কাদির তাকায় আকাশের দিকে, আর কাদিরের ছেলে চায় বাপের মুখের দিকে। যখন চারদিক একেবারে শূন্য দেখা যায়, মাথায় কোনো বুদ্ধি জোগায় না, বাপ বেটার তখন সেই সময়ের অবস্থা। বাপ বলিতে থাকে, অত মেহনতের সাগরগঞ্জ আলু সব বুঝি যায় রসাতলে? ছেলে বলে, বাপ তুই সাঁতার দিয়া তীরে যা।
গরিবুল্লার গাছের তলায় গিয়া যান বাঁচা, আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যখন দেখুম নাও ডুবতাছে, দেমু সব আলু ঢাইলা তিতাসের পানিতে, তারপর ডোবা নাও পারে লাগাইয়া তোরে ডাক দিমু। এমন সময় দেখা গেল পরিচিত জেলে নৌকা সন্ধ্যায় ঘরে ফেরা সাপের মতো তিতাসের দীঘল বুকে সাঁতার দিয়াছে। দুই দাঁড় এক গোড়া মচমচ ঝুপঝাপ করিয়া চলিয়াছে, জল কাটিয়া ঢেউ তুলিয়া। তার ঢেউ লাগিয়াই বুঝিবা ছোট আলুর নৌকাখানা ডুবিয়া যায়। কাদির ডাকিয়া বলে, কার নাও? পাছার কোড়া হইতে ধনঞ্জয় ডাকিয়া বলে, বনমালী, সেউদ খান তাড়াতাড়ি বাইর করো, একটা আলুর নাও খেলতাছে। চটপট দুখানা দাঁড় উঠিয়া গেলে ধনঞ্জয় হাতের কোড়া চিত করিয়া চাপিয়া ধরিল। সাপের ফণার মতো নাওখানা বাঁ দিকে চির খাইয়া কাদিরের নাও বরাবর রুদ্ধ গতি হইয়া গেল। ধনঞ্জয়ের বুদ্ধি অপরূপ, আর সে বুদ্ধি খেলিয়া গেল একান্তই ঠিক সময়ে। একটু দেরি হইলে সর্বনাশ হইয়া যাইত। তারপর জেলে নাওয়ের 3 জন, আলু নাওয়ের 2 জন, 5 জনের হাত চলিল সেলাই কলের সূচের মতো ফরফর করিয়া। দেখিতে দেখিতে জেলে নাওয়ের প্রশস্ত ডরা এক বোঝায় আলুতে ভরিয়া গেল, আর আলুর নাও খালি হইয়া ভাসিয়া উঠিল। কাদিরের মাথার টোকা তখনও শাঁ শাঁ ঝমঝম করা বৃষ্টি হইতে তার মাথা বাঁচাইয়া চলিয়াছে। বিপদ মুক্তির পরের অবসন্নতা তাকে কাবু করিল। মাচানের ওপর বসিয়া পড়িয়া বলিল, মালোর পুত, বড় বাঁচানটাই আজ বাঁচাইলা। কিন্তু ধনঞ্জয়ের এদিকে কান নাই। সে কাদিরের ছেলের হাতে একখানা সেউ তলিয়া দিয়া নিজে একটা মোটা দড়ি দিয়া এ নাওয়ের সাথে ও নাওখানাকে শক্ত করিয়া বাঁধিতে লাগিল। ছেলে দেখিল তার বাপ খোলা আকাশের তলায় জেলে নাওয়ের মাচানের ওপর বসিয়া থাকিতে থাকিতে বুঝিবা পড়িয়া যায়। ডাকিয়া বলিল, বাজান, তুই ছইয়ের ভেতরে যা, আমি পানি সেচি। মালু হোক, জেলে হোক, তবু হিন্দু তো। তারা ছইয়ের ভেতর ভাত ঝালুইয়ের হাঁড়ি রাখে, মাছ ধরার ফাঁকে ফাঁকে খায়। উপকার করিয়াছে, তার উপর যদি ও সব সে নষ্ট করিয়া দেয়, তবে তাদের চিত্তসুখ থাকিবে কি? এতক্ষণ বৃষ্টি ছিল রিমঝিমে, ছন্দমধুর। সহসা সে বৃষ্টি খেপিয়া গেল। মার মার কাট কাট শব্দে সে বৃষ্টি আকাশ ফাঁড়িয়া পড়িতে লাগিল। শাঁ শাঁ ঝমঝম, শাঁ শাঁ ঝমঝম শব্দে কানে বুঝি তালি লাগিয়া যায়। তীরভূমি, তীরের মাঠ ময়দান, গাঁ গেরাম আর চোখে দেখা যায় না। ধোঁয়াটে সাদা আবছায় চারিদিক ঝাপসা হইয়া গিয়াছে। বনমালী মনে করিয়াছিল তারা তীরে নাও ঠেকাইয়া বসিয়া থাকিবে, কিন্তু তীর কোথায় পাওয়া যাইবে? কাছেই তীর, তবু চোখে দেখা যায় না। ধনঞ্জয় ছইয়ের পেছনের মুখ ধাপড় দিয়া ঢাকিতে ঢাকিতে বলিল, বনমালী ভাই, গাঙের দিঘালে নাও চালাইয়া কোনো লাভ নাই, এখানেই পাড়া দে। ভারী মোটা একটা বাঁশ জলে নামাইয়া নদীর মাঝখানে 2 জনে পাড় দিতে দিতে পুতিয়া ফেলিল। তার সাথে শক্ত দড়ি দিয়া নাওয়ের কান বাঁধিয়া ধনঞ্জয় বলিল, থাক,
নাও এখন বাতাসের সাথে সাথে ঘুরুক। কই অমিয়ার পুত, ছইয়ের তলে গিয়া বও। কাঁধের মাথা ঢুকাইতে ঢুকাইতে থামিয়া গেল দেখিয়া বনমালী বলিল, ছইয়ার তলে কিছু নাই, ভাত বেজুন সব খাওন হইয়া গেছে। 5 জনেরই ভিজা গা, আর 5 জনেই তারা গতরওয়ালা। সঙ্গে একাধিক কাপড় নাই যে বদলায়। ছোট ছইখানার ভেতরে তারা গা ঠেকাঠেকি করিয়া বসিয়া রহিল। কাদিরের ভেজা চুল এলোমেলো হইয়া গিয়াছে, আর সাদা দাড়ি হইতে বিন্দু বিন্দু জল ঝরিয়া পড়িতেছে বনমালীর কাঁধের ওপর। কাদির একসময় টের পাইয়া হাতের তালুতে বনমালীর কাঁধের জল বিন্দুগুলি মুছিয়া দিল। বনমালী ফিরিয়া চাহিল কাদিরের মুখের দিকে। বড় ভালো লাগিল তাকে দেখিতে। লোকটার চেহারায় যেন একটা সাদৃশ্য আছে যাত্রাবাড়ির রামপ্রসাদের সঙ্গে। তারও মুখময় এমন সাদা সোনালি দাড়ি, এমনই শান্ত অথচ কর্মময় মুখভাব। রামায়ণ মহাভারতে পড়া বাল্মীকি ও অন্যান্য মুনি ঋষিদের যেন রামপ্রসাদ একজন উত্তরাধিকারী। আর এই কাদির মিয়া, হাঁ, তার মনে পড়িতেছে সেবার গোকনের বাজারে মহরমের লাঠি খেলা হয়। বনমালী দেখিতে গিয়াছিল। ফিরিবার সময় তাদেরই গাঁয়ের একজন মুসলমানের সঙ্গে পথে তার দেখা হয়। তারই মুখে কারবালার মর্মবিদারক কাহিনী শুনিতে শুনিতে বনমালী প্রায় কাঁদিয়াই ফেলিয়াছিল। এর সঙ্গে আরও শুনিল তাদের প্রিয় পয়গম্বরের কাহিনী। সেজন বীরত্বে ছিল বিশাল, কিন্তু তবু তার আপনজনকে বড় ভালোবাসিত। কাদির যেন সেই বিরাটেরই একটুখানি আলোর রেখা লইয়া বনমালীর কাঁধে দাড়ি ঠেকাইয়া চুপচাপ বসিয়া আছে। বনমালী বড় ভালো লাগিতেছে। বাস্তবিক যাত্রাবাড়ির রামপ্রসাদ, বিরামপুর গাঁয়ের এ কাদির মিয়া, এরা এমনই মানুষ যার সামনে হোঁচট খাইলে হাত ধরিয়া তুলিয়া অনেক কাঁটা ঘেরা পথ পার করাইয়া দিবে। আবার দাড়ির নিচে প্রশান্ত বুকটায় মুখ গুঁজিয়া দুই হাতে কোমর জড়াইয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিলেও ধমক দিবে না। কেবল অসহায়ের মতো পিঠে হাত বোলাইবে। বনমালীর চোখ সজল হইয়া ওঠে। তার বাপও ছিল এমনই একজন, কিন্তু সে আর নাই। একদিন রাতের মাছ ধরা শেষে ভিজা জাল কাঁধে করিয়া বাড়ি ফিরিতেছিল। পথের মাঝে তুফানে গাছ চাপা পড়িয়া মরিয়া গিয়াছে। ছইয়ের বাহিরে বাঁশের মাচালগুলিতে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়িয়া ভাঙ্গিয়া চৌচির শতচির হইয়া পড়িতেছে। নৌকার বাহিরে যত দূর চোখ যায় সবটাই তিতাস নদী। তার জলের ওপর বৃষ্টির লেখাজোখাহীন ফোঁটাগুলি পাথরের কুচির মতো তরলতায় গিয়া বিঁধিতেছে, আর তারই আঘাত খাইয়া ফোঁটার চারপাশটুকু জল লাফাইয়া উঠিয়া পড়িতেছে। হাওয়া নাই, জলে ঢেউ নাই, তবু নদীর বুকময় আলোড়ন, আর একটানা ঝা ঝা ঝিমঝিম শব্দ। ছইয়ের সামনের দিক খোলা, এদিক দিয়া বাতাস ঢোকে না বলিয়া জলের ঝাঁটও ঢোকে না। যে দিক দিয়া ঢুকিবার সে পেছনের দিক, সেদিক বন্ধ আছে। কাদিরের চক্ষু ছিল নৌকার বাতার বাহিরে, যেখানে কোনো সুদূর হইতে তীরের বেগে ছুটিয়া আসা ফোঁটাগুলি তীরের মতোই তিতাসের বুক বিঁধিয়া আলোড়ন জাগাইতেছে। বনমালী তার গামছাখানা
খানিক বৃষ্টির জলে ধরিয়া রাখিয়া চিপিয়া জল নিগড়াইয়া কাদিরের হাতে দিয়া বলিল, নেও ব্যাপারী, গতর মুছো। কাদির সস্নেহে তার মুখের দিকে চাহিয়া দেখিল বনমালীকে নিতান্ত ছেলে মানুষটির মতো দেখাইতেছে, অথচ মালোর বেটার দেহের মাংসপিণ্ড কেমন বাড়িয়া উঠিয়াছে। ব্যাপার আমার বংশের কেউ করি নাই বাবা। চরের জমিতে আলু করছি, হয়েছে অঢেল। শনিবারে শনিবারে গোকনের হাটে গিয়া বেচি। ব্যাপারীর কাছে বেচি না, বড় দরাদরি করে, আর বাকি নিলে পয়সা দেয় না। মাছ ব্যাপারীরাও এই রকম, জাল্লার সাথে মুলামুলি করিয়া দর দেয়, টেকায় জাগায় শেখা। শহরে নিয়া বেচে শিকার মাল টেকায়। বনমালীর কথা থামিয়া গেল। পূরণ করিল ধনঞ্জয়, এই জন্যই জাল্লার ছেলের লেংটি শুকায় না। ব্যাপারী পিন্দে শেলপাইরে ধুতি। কাদিরের সামনে ধনঞ্জয়ের এই উপমা দেওয়াটা বনমালীর মনোভূত হইল না। এই অর্থের আর একটা ভালো উপমা তার মনে পড়িল। আহা, এই জাল্লার পেট উনা আর ব্যাপারীর কানে শোনা। কিন্তু অখন আর ইহা বলিবার প্রয়োজনীয়তা অবশিষ্ট নাই। কাদিরের দৃষ্টি সামনের দিকে, যেখানে বৃষ্টির বেড়া জালে আর সব ঢাকা পড়িয়া গিয়াছে। খানিক চাহিয়া দেখিয়া বলিল, কি ঢল নামছে রে বাবা, গাঁও গেরাম মালুম হয় না। তাহার তামাক খাইতে ইচ্ছা করিতে লাগিল। এই সময়েই অন্তর্যামী বনমালী নামক ছেলেটা তামাকের ব্যবস্থায় হাত দিল। বাঁশের চোঙার একদিকে টিকা আর একদিকে তামাক রাখার ব্যবস্থা। কাদিরের ছেলে এইবার ভাবনায় পড়িল। সে যখন আরও ছোট ছিল, তখন বাপের সঙ্গে গ্রামান্তরের কত বামুন কায়েতের বাড়িতে দুধ বেচিতে গিয়াছে। 10-12টা গাই দোয়ানো হয়, অত দুধ দিয়া তারা কি করিবে? তাছাড়া চাষার হাতে ধান থাকে, চাল থাকে, হলুদ লঙ্কা সব থাকে, থাকে না কেবল কাঁচা টাকা। পাট বিক্রির মরশুমে অনেক টাকা আসে, কিন্তু সে টাকা থাকে না। সারা বছরের মহাজনী ঋণ, জমিদারের খাজনা, ঘর তোলার খরচ, হালের যন্ত্রপাতি কেনা ও মেরামতির খরচ, এইসব ব্যাপারে ব্যয় হইয়া যায়। সেই জন্য তার বাপ মোটা পাচনের 2 দিকের শিকায় দুধের ঘটি ঝুলাইয়া দুপুরবেলা এক পাক ঘুরিয়া আসে। সেও কতদিন তাহার সঙ্গে গিয়াছে। কত বামুন কায়েত তার বাপকে চেনে। বাড়ির ঘাটা দিয়া যাইতে দেখিলে তারা ডাক দিয়াছে, কাদির, দুধ দিয়া যাও। তারা কাদিরের দুধ পাইলে আর কারও দুধ কিনে না। কেননা কাদির মাপে বেশি দেয়, তবু কম দেয় না, আর জল মিশাইবার কথা তো ওঠেই না। বরং যেগুলি কচি গাই, সেগুলির দুধ বাড়িতে রাখিয়া যে সব গাই ঘন দুধ দেয়, কেবল সেগুলি দোয়াইয়াই বেচিতে আসে। কারণ কাদিরের খরিদ্দার সব বামুন কায়েত। তারা কত বড় সমাজের তারা শিরোমণি। খালি হিন্দু সমাজেরই নয়, মুসলমানরাও তাদের কথা শোনে। তারা তার বাপকে আদর করিয়া ডাকিয়া বসায়, নিজেরা চেয়ারে বসিয়া চাকরের নয়তো ছেলেপুলের হাতে ঘরের আধার কোণে নয়তো উঠানের কোণে আবর্জনার সহিত ফেলিয়া রাখা একখানা ধূলি ধূসর তক্তা আনাইয়া মুখে মিষ্টি ঢালিয়া দিয়া বলে, বসো বসো কাদির, বসো, তামাক খাও। তাদের নিজেদের হাতে
কারো রূপা বাঁধানো, কারো তেল চুকচুকে কালো হীরার মতো মসৃণ উজ্জ্বল ডাবা। কাদিরের জন্য বাহির করিয়া দেয় মাচার তলায় হেলান দিয়া রাখা সরু খামচা খানিক আকারের থেলো হুঁকা। কাদির আলাপি মানুষ, বলিতে যেমন ভালোবাসে শুনিতেও তেমনই ভালোবাসে। আলাপে মজিয়া গিয়া লক্ষ্যই করে না কোথায় বসিল আর কি হাতে লইল। ফুঁ দিয়া ধুলা উড়াইয়া হুঁকার মুখে মুখ লাগায়। তার বাপ মাটির মানুষ, তাই অমন পারে, সে কিন্তু পারিত না। তবু ওরা বড় লোক। যে ব্যবধান ওরা রচনা করিয়া রাখিয়াছে তার ওপার হইতে আলাপ করিয়া আসিয়া পথের প্রান্তে আসার আগেই ভুলিয়া যাইতে হয়। তেলে আর পানিতে যেমন কোনোদিন মিশে না, তাদের সঙ্গেও তেমনই কোনোদিন মিশবার সম্ভাবনা নাই। কিন্তু এরা জেলে, চাষার জীবনের মতোই এদের জীবন। জীবন থেকে এদের ঝাড়িয়া ফেলা যায় না, উঁচু বলিয়া মনের ধুলি নিক্ষেপ করা যায় না এদের ওপর, বরং সমান বলিয়া গলা জড়াইয়া ধরিতেই ভালো লাগে। কাটিলে কাটা যাইবে না, মুছিলে মোছা যাইবে না, এমনই যেন একটা সম্পর্ক আছে জেলেদের সঙ্গে চাষাদের। বনমালী তামাক সাজার আয়োজন করিতেছে। নিজের হুঁকায় সুখের টান দিয়া সে যদি কলকে খানাকে খুলিয়া তার বাপের দিকে হাত বাড়ায়, সে তখন কি করিবে? বড়লোকের হাতের অপমানে চটা যায়, কিন্তু সমান লোকের হাতের অপমানে চটা যায় না, খালি ব্যথা ছুরিতে কলিজা কাটে। এই ঘনঘোর বাদলের মাঝখানে বসিয়া মাথা বাঁচাইতে বাঁচাইতে কাদির হয়তো বনমালীর হুঁকা বিচ্যুত কলিকাখানি খুশি মনেই হাতে লইত। কিন্তু বনমালী মালসায় হাত দিয়া দেখে জলের ঝাঁট লাগিয়া মালসার আগুনটুকু নিবিয়া গিয়াছে। তামাক খাওয়া আর হইল না। অসতর্ক বনমালী নিজে না খাইতে পারিয়া যত না অপ্রসন্ন হইল, তার অধিক অপ্রসন্ন হইল কাদিরকে খাওয়াইতে পারিল না বলিয়া। মালসাটা আগে থেকে সাবধানে না রাখিয়া কি বোকামি সে করিয়াছে। বৃষ্টি ততক্ষণে একটু ফিকা হইয়া আসিয়াছে। নদীর তীর এখনো স্পষ্ট হইয়া ওঠে নাই, তবে নদী তীরের ঘর বাড়ি ঘিরিয়া রাখিয়াছে যে গাছগুলি, তারা জলকণার ধোঁয়াটে যোগাযোগের চাপ ভেদ করিয়া মাথা জাগাইয়া দিয়াছে। এইবার হাটের কথা কাদিরের একান্তভাবে মনে পড়িয়া গেল। নদীর পাড়ে হাটের ঘাট। আগে হইতে জায়গা না রাখিলে ভালো জায়গা পাওয়া মুশকিল। ভালো রোখের জায়গায় বসিলে ভালো বিক্রি হয়, ভালো জায়গায় না বসিতে পারিলে বিক্রি হয় না। শেষে সন্ধ্যাবেলা পাইকারের নিকট জলের দরে মাল খালাস করিয়া আসিতে হয়। অবিকৃত আলুর বোঝাই তো আর ফিরাইয়া আনা যায় না। ফিরাইয়া আনিয়া লাভও নাই, কেননা কাল সকালে খেতে গিয়া লাঙল ঢুকাইলেই অজস্র আলু সব মাটির ওপর মাথা জাগাইবে। বৃষ্টি থামিলে দেখা গেল দুইখানা নৌকা জলে প্রায় বোঝাই হইয়া গিয়াছে, মগ্ন নৌকা। অত বৃষ্টির জল পড়িয়াছে, সব নৌকাতে আটক হইয়াছে। কাহাকেও কিছু বলিয়া দিতে হইল না। বনমালী বড় নৌকায় আর কাদিরের ছেলে ছোট নৌকায় সেঁওতি লইয়া কাজে লাগিয়া গেল। দুই জোয়ান মানুষের কবজির জোরে ডুবো নৌকা হাঙ্কা হইয়া ভাসিয়া উঠিল। এইবার জেলে নৌকা থেকে কাদিরের নৌকায় আলু তুলিয়া দিবার পালা। সে নেহাত কম হাঙ্গামা নহে। আগেই বনমালী বলিয়া ফেলিল,
আলু এ নাওয়েই থাকুক, দুই নাওই তো হাটের যাত্রী, হাটে গিয়া এ নাও থেকে আলু হাটে বহিয়া তুলিলেই চলিবে। দুইখানা নৌকা কাছাকাছি থাকিয়া পাশাপাশি চলিতে লাগিল, মমতায় সুনিবিড় দুটি ভাইয়ের মতো। জমিবার মুখে হাটে পৌঁছার জন্য উভয়েরই সমান তাড়া, অথচ কারোর কাউকে পেছনে ফেলিয়া আগাইয়া যাওয়ার চেষ্টা নাই। মুহাম্মদী, শ্রাবণ 1352। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।